আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আবারও ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 9 এর নতুন একটি ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা অলরেডি ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 1 থেকে অধ্যায় 9 পর্যন্ত অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা যারা দেখোনি তোমরা তারা আমার প্লেলিস্টে গিয়ে ম্যাথমেটিক্স 1 পলিটেকনিক 9 প্লেলিস্টে গিয়ে সকল ম্যাথ প্রবলেমগুলো দেখে আসতে পারো। সেখানে ম্যাথ 1 এবং ম্যাথ 2 দুইটা ম্যাথেরই সমাধান করা আছে। এখন দেখো আমরা হক প্রশ্ন থেকে অধ্যায় 9 এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 5-এর 1 এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে মান নির্ণয় করো sin স্কয়ার পাই ভাগ 7 প্লাস sin স্কয়ার 5 পাই ভাগ 40 প্লাস sin স্কয়ার 8 পাই ভাগ 7 প্লাস sin স্কয়ার 9 পাই ভাগ 14। দেখো এই অঙ্কটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কিন্তু অনেকবার এসেছে, অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু তোমাদের অনেকেরই এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে একটু জটিল মনে হয়। এর কারণ হলো তোমরা এই টাইপের অঙ্কগুলোকে বই যেভাবে করে দেওয়া আছে সেইভাবে করার চেষ্টা করো, মানে মুখস্থ রাখার চেষ্টা করো। আসলে কিন্তু এটা মুখস্থ রাখার বিষয় না। এই ধরনের অঙ্কগুলো তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো, জাস্ট তোমাকে দুইটা রুল ফলো করতে হবে। সেটা হলো, দেখো তুমি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবা সর্বদা ত্রিকোণমিতিক অনুপাতের উপরে কিন্তু স্কয়ার থাকে। আর তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাতের উপর যদি স্কয়ার থাকে তাহলে তিনটা সম্পর্ক তৈরি করা যায়। একটি হলো সাইন এবং কজের মধ্যে, আরেকটি হলো সেক এবং ট্যানের মধ্যে, এবং আরেকটি হলো কোসেক এবং কটের মধ্যে। তার মানে তুমি যদি দেখো যে ত্রিকোণমিতিক অনুপাত সাইন আছে, সাইন স্কয়ার আছে, তুমি অবশ্যই আরেকটা অনুপাতকে কজে রূপান্তর করার চেষ্টা করবা। যদি দেখো সেকে আছে ট্যানে করবা, এবং কোসেক থাকলে কটে রূপান্তর করার চেষ্টা করবা। দেখো এখানে কিন্তু সবগুলো আমার ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো সাইন আছে, তার মানে তুমি চেষ্টা করবা যে এর মধ্যে থেকে দুইটাকে সাইন রাখতে এবং দুইটাকে কজে রূপান্তর করতে, এবং তাদের যে কোণের মানটা অবশ্যই সেম করতে হবে। কিন্তু এখানে দেখো প্রতিটা কোণের মান কিন্তু ভিন্ন ভিন্ন আছে, কিন্তু তুমি কিন্তু কোণের মানগুলো ভিন্ন ভিন্ন হলে এই সূত্রগুলো বসাতে পারো না। এর জন্য অবশ্যই কোণের মানগুলো সেম করতে হবে। এখন কথা হলো আমরা কোণের মানগুলো সেম করব, ঠিক আছে, কিন্তু আসলে কোনটাতে রূপান্তর করব সেটা হলো দেখবা যে এদের মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা, তোমরা সবচেয়ে চেষ্টা করবা সেই ছোটটাতে রূপান্তর করতে। দেখো এটা যদি আমরা সলভ করি তাহলে তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। এখানে আছে সাইন স্কয়ার পাই ভাগ 7, তোমরা এখন চেষ্টা করবা এটাকেও পাই ভাগ 7 এ রূপান্তর করা। কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি চেষ্টা করবা এটাকে কজে রূপান্তর করা। আর আমরা জানি সাইন কখন কজ হয়, আমরা জানি যদি আমরা 90 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরি তাহলে সাইন কি হয়ে যায়, কজ হয়ে যায়। যেমন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু কস থিটা হয়। তার মানে আমরা কিন্তু আবার 90 ডিগ্রি পরিবর্তে পাই ভাগ 2 লিখতে পারি, কারণ আমরা জানি যে পাই ভাগ 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু পাই মানে 180 ডিগ্রি, তাহলে সাইন পাই ভাগ 2 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু কস থিটা হয়। তার মানে এখানে তোমার যেমন চেষ্টা থাকবে যে এটাকে পাই ভাগ 7 আকারে নিয়ে আসার, একইভাবে তোমাকে চেষ্টা করতে হবে এখানে রেফারেন্সটা যেন পাই ভাগ 2 হয়। তুমি দেখো জাস্ট এটাকে এটা করার চেষ্টা করো, অটোমেটিক্যালি এখানে পাই ভাগ 2 চলে আসবে, আমরা নিব না, অটোমেটিক্যালি চলে আসবে। কি হবে দেখো এখানে আমরা রাখলাম সাইন স্কয়ার। এখন তুমি জানছো এই কোনটাকে ভেঙে করতে হবে কি পাই ভাগ 7, অর্থাৎ থিটার মান হবে কি পাই ভাগ 7। এই জন্য তুমি কি করলা, এখানে স্পেস রাখলা, দেখে থিটার মানটা করে দিলে পাই ভাগ 7। এখন বিষয় হচ্ছে এখানে আমার কি হবে, পাই হবে নাকি পাই ভাগ 2 হবে। সাধারণত এই দুইটাই হয়। তো আমরা দেখো জানছি যে আমাকে যেহেতু 90 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরতে হবে, তার মানে এখানে অবশ্যই কি লিখতে হবে, পাই ভাগ 2 লিখতে হবে। তো আমরা প্রথমে পাই ভাগ 2 লিখে দেখবো যে আসলে আমরা কোনোভাবে পাই ভাগ 14 করতে পারি কিনা। যদি না হয় তখন পাই দিয়ে করার চেষ্টা করব। প্রথমে যেহেতু আমরা জানছি যেটাকে সাইন আছে, এটাকে আমরা কজ করব, আমাদের পাই ভাগ 2 রেফারেন্স লাগবে কজ করতে হলে, এই জন্য আমরা কি করছি পাই ভাগ 2 কে রেফারেন্স হিসেবে রাখছি। এখন আমরা দেখবো এর সঙ্গে এটা যোগ করলে 5 পাই ভাগ 14 হয় নাকি বিয়োগ করলে হয়। দেখো যদি যোগ করো তাহলে অবশ্যই কি 2 এবং 7 এই দুটো লসাগু কত হচ্ছে, 14 হচ্ছে, ঠিক আছে। 2 এবং 7 এর লসাগু হচ্ছে 14, তাহলে এখানে আমার নিচে ছিল কত 14, তার মানে নিচেটা কিন্তু মিলে গেছে। তো অবশ্যই তোমরা যখন এখানে পাই ভাগ 7 দিয়েছো তখন তোমরা বুঝতে পারো যে প্রথমে যেহেতু এখানে পাই ভাগ 7 দিয়েছো, তখন তোমাদের বুঝতে হবে অবশ্যই এখানে পাই ভাগ 2 হবে। কেন বুঝতে পারবা, কারণ দেখো এখানে ছিল নিচে ছিল 14, কিন্তু তোমরা লিখেছো নিচে কত 7, কিন্তু অবশ্যই তোমার কিন্তু 14 মিলতেই হবে। আর নিচে 14 মেলা সম্ভব কখন, যদি 7 সঙ্গে এদিকে 2 থাকে, তবেই 7 এবং 2 লসাগু হবে কত 14, সেক্ষেত্রে 14 মেলা পসিবল। অন্য কোনো সংখ্যা দিলে কিন্তু 7 সঙ্গে তার লসাগু কখনোই 14 হওয়া পসিবল না। তার মানে যেহেতু এখানে 7 আছে, এখানে 2 দিলে তবেই 14 মিলে, তাছাড়া মিলে না। এই জন্য তুমি বুঝতে পারলে এখানে পাই ভাগ 2 হবে। আচ্ছা এখন দেখো শুধু এটা যোগ করো, 2 দিয়ে 14 কে ভাগ করলে হবে কত 7 এবং পাই যোগ করলে গুণ করলে হবে 7 পাই,
যদি যোগ করে তাহলে প্লাস হতো, প্লাস 7 দিয়ে 14কে ভাগ করলে হবে 2, 2 এবং পাই গুণ করলে হবে 2 পাই। তাহলে দেখো 7 পাই এবং 2 পাই যোগ করলে হয়ে যাচ্ছে কত, 9 পাই ভাগ 14। তার মানে আমার মানটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু সেম কাজটা তুমি যোগ না করে বিয়োগ করো, দেখো এখানে যোগ না করে জাস্ট কি করবা, বিয়োগ করবা, তাহলে কিন্তু মিলে যাবে। 7 পাই বিয়োগ 2 পাই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কত, 5 পাই ভাগ 14। তাহলে কিন্তু আমার মিলে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি চিহ্ন দেবো, অবশ্যই মাইনাস সাইন দেবো। তাহলে দেখো একটা অংশ কিন্তু আমার মিলে গেছে। এইটুকু সময় এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার পাই ভাগ 7 প্লাস, যেটাকে 90 ডিগ্রি রেফারেন্স হিসেবে ধরা হয়েছে বা পাই ভাগ 2কে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে, অবশ্যই সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। আর আমরা যখন আগের ম্যাথ প্রবলেমগুলো করেছিলাম আমাদের চিন্তা করতে হতো যেখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, আমরা এই চতুর্ভাগ থেকে নির্ণয় করতাম। কিন্তু যখনই ত্রিকোণমিতিক অনুপাতের উপর স্কোয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে প্লাস এবং মাইনাসের দিকে নজর রাখতে হয় না, কারণ এখান থেকে আমরা মাইনাস পাই তবুও স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস পাই তাহলে তো প্লাসই থাকবে। ঠিক আছে, এই জন্য আমাদের এই ক্ষেত্রে প্লাস মাইনাসের দিকে নজর দিতে হয় না, কারণ সবগুলোই স্কোয়ার করলে প্লাসও প্লাস হবে মাইনাসও প্লাস হয়ে যাবে। জাস্ট আমরা কি করি, 90 ডিগ্রি রেফারেন্স হিসেবে ধরলে সাইনকে কি লিখি, কজ লিখি, এবং সঙ্গে থিটা, থিটার মান কত এখানে, পাই ভাগ 7, তাহলে কজ পাই ভাগ 7, সরি এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এখন দেখো তাহলে এটা কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মিলে গেছে, কিন্তু এখন আমার মিলাতে হবে বাকি অংশটুকু। বাকি অংশটুকুর মধ্যে ছোট কোনটা দেখো তো, 8 পাই ভাগ 7 নাকি 9 পাই ভাগ 14, অবশ্যই এটা ছোট। তাই তোমাকে চেষ্টা করতে হবে এটাকে এটাতে রূপান্তর করার। তাহলে দেখো তুমি যদি রূপান্তর করার চেষ্টা করো, তাহলে সাইন স্কোয়ার 8 পাই ভাগ 7কে কোনো পরিবর্তন করলাম না। ওকে, তুমি পরিবর্তন করবে কার, পরেরটা, কেন, কারণ এটার বড় মান আছে, এটাকে এটাতে করার চেষ্টা করব। কিন্তু দেখো আসলে পসিবল হয় কিনা তাই দেখো, এখানে আমার লাগবে কত, 8 পাই ভাগ 7, 8 পাই ভাগ 7। ঠিক আছে, এখন 8 পাই ভাগ 7 যেহেতু দিলাম, আমি সাইনকে করতে আসছি কি কজ, তাহলে অবশ্যই কি লাগবে আমার, পাই ভাগ 2 লাগবে। আমরা এটা বলতে পারি সাইনকে কজ করবো তাই পাই ভাগ 2 লাগবে। আবার এভাবে বলতে পারি যেখানে যেহেতু 14 আছে আর এখানে 7 আছে, আমার লসাগু যদি 14 করতে চাই অবশ্যই 7 এর সঙ্গে 2 থাকলে তবে লসাগু 14 হওয়া পসিবল। এই জন্য আমরা কি বললাম, পাই ভাগ 2 করলাম। এখন দেখো এর সঙ্গে তুমি যোগ করো বা বিয়োগ করো, কোনোভাবেই 9 পাই ভাগ 14 হবে না, কোনোভাবেই 9 পাই ভাগ 14 তুমি করতে পারবে না, যোগ বিয়োগ করে দেখবা হবে না। তার মানে তুমি এটাকে চাইলেই এটাতে রূপান্তর করতে পারছো না। ঠিক আছে, এই জন্য তুমি কি করবা, যেহেতু রূপান্তর করতে পারছো না, করার দরকার নেই, করবো না, জাস্ট কি করবা, একটু ছোট করার চেষ্টা করবা যে ছোট করা যায় কিনা। তো দেখ কিভাবে ছোট করা যায়, আমরা যদি এখানে পাইকে রেফারেন্স হিসেবে রাখি তবুও ছোট করতে পারি, আর যদি পাই ভাগ 2কে রাখি আরো সহজ হবে, যেহেতু এখানে নিচে 7 আছে, এখানে আমার কি লাগবে, নিচে 7 লাগবে। ঠিক আছে, এখানে যেহেতু 7 আছে, এর সঙ্গে যদি মিলাতে চাই আমরা যে কোণটা নির্ণয় করব সেই কোণের নিচে কিন্তু 7 থাকতে হবে, তবে কিন্তু কোণের পরিমাণ ইকুয়াল হবে। এবং নিচে কি করলাম, 7 করলাম। এখন আমাদের দেখতে হবে এখানে 2 আছে এবং 7 আছে, এখন আমাকে দেখতে হবে সঙ্গে কত যোগ করলে বা বিয়োগ করলে 9 পাই ভাগ 2 হয়। তো দেখবা এখানে তোমরা যোগ বিয়োগ করে দেখবা, এভাবে যোগ করতে পারো, 7 এবং 2 এর হবে 14, 2 দিয়ে 14কে ভাগ দিলে হবে 7, 7 এবং পাই গুণ করলে হবে 7 পাই, এবং 7 পাইয়ের সঙ্গে শুধুমাত্র যোগ করলে, কত যোগ করলে, 2 পাই যোগ করলে 9 হওয়া পসিবল। তার মানে এখানে যদি পাই দিয়ে দাও তাহলে কিন্তু, এবং প্লাস চিহ্ন দিলে কিন্তু আমার 14, 9 পাই ভাগ 14 হয়ে যাচ্ছে। কীভাবে দেখো, 2 এবং 7 এর লসাগু হচ্ছে 14, 2 দিয়ে 14কে ভাগ করলে হচ্ছে 7, 7 পাই, প্লাস 7 দিয়ে 14কে ভাগ করলে হচ্ছে 2, 2 এবং পাই গুণ করলে হচ্ছে 2 পাই, অর্থাৎ 9 পাই ভাগ 14 কিন্তু হয়ে গেছে। তার মানে এখন দেখো এই মানটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, যদিও তুমি এর সঙ্গে মেলাতে পারো নি, কিন্তু মানটা কিন্তু একটু ছোট হয়েছে। তাহলে দেখো এখন এটা এগুলো আমরা লিখতে পারি কি, এখানে ছিল 8 সাইন স্কোয়ার 8 পাই ডিভাইডেড বাই 7 প্লাস, যেহেতু পাই ভাগ 2 রেফারেন্স হিসেবে আছে এই জন্য এটা কি হয়ে যাবে, অবশ্যই সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। তাহলে কজ হয়ে গেল, কজ স্কোয়ার পাই ভাগ 7। এখন তুমি ইজিলি এটি ইকুয়াল টু কিন্তু 1 লিখতে পারো, যেহেতু এদের থিটার মান কিন্তু সেম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি, কিন্তু এখানে কিন্তু এদের দুটোর মধ্যে সেম নাই, এখানে আছে 8 পাই ভাগ 7, এখানে আছে 5 পাই ভাগ 7। তার মানে তোমরা কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে পারবা না, এখানে অবশ্যই এদের মধ্যে মিলাতে হবে। আচ্ছা যখন মিলাবো, আচ্ছা এখন মিলামটাকে এটুকু করে ফেলি, যেখানে এটুকু ইকুয়াল টু পাচ্ছি 1 প্লাস, দেখো এখন এই দুইটাকে আমাকে মিলাতে হবে। আমরা কিন্তু অনুপাত চেঞ্জ করার প্রয়োজন নেই, অনুপাত চেঞ্জ করার কি প্রয়োজন আর আছে, আর কিন্তু অনুপাত চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি সাইন আছে এবং এটা কজ আছে, জাস্ট আমাকে কোণের মান মিলাতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম আমরা সর্বদা যেই মানটা কম সেটাতে রূপান্তর করার চেষ্টা করবো। তাহলে এখানে যেহেতু আছে পাই ভাগ 7, এখন আমরা চেষ্টা করবো এটাকেও পাই ভাগ 7-এ রূপান্তর করার। তাহলে দেখো যেহেতু আমার অনুপাত পরিবর্তন করতে হবে না, তার মানে তুমি জানছো অবশ্যই তোমাকে পাইকে রেফারেন্স হিসেবে ধরতে হবে, কারণ তুমি জানো যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন, কিন্তু সাইনই থেকে যায়,
আবার সাইন 180 ডিগ্রি না লিখে তুমি এমন লিখতে পারো যে পাই প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু সাইনে থেকে যায়। এটা মাইনাস প্লাস হতে পারে, কিন্তু এখানে তো মাইনাস প্লাসের ব্যাপার নেই, যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য মাইনাস প্লাসের ব্যাপার নেই। জাস্ট আমাকে দেখতে পাবো অনুপাত চেঞ্জ হবে কি হবে না। তো তোমরা জানো এই 90 ডিগ্রি রেফারেন্স হিসেবে ধরলে অনুপাত চেঞ্জ হতে পারে, কিন্তু 180 ডিগ্রি রেফারেন্স হিসেবে ধরলে কিন্তু অনুপাত চেঞ্জ হয় না। তো এখানে কিন্তু তোমার সাইনকে পরিবর্তন করলে হবে না, সাইনকে কিন্তু সাইনে রাখতে হবে, কারণ এখানে সাইন আছে এখানে কজ আছে, তার মানে সম্পর্ক কিন্তু তৈরি হয়ে আছে। জাস্ট তোমার উদ্দেশ্য জাস্ট কোণের পরিমাণটাকে মিলানো, এই জন্য তুমি কি করবে জাস্ট কোণের পরিমাণটাকে মেলানোর চেষ্টা করবা। তো দেখো এখানে কি আছে সাইন স্কোয়ার আছে এবং তোমার লাগবে কি π/7, তুমি করে দিলা কি π/7। তার মানে দেখো তুমি দুইভাবে বুঝতে পারো, এখানে যে পাই হবে তুমি দুইভাবে বুঝতে পারো। কিভাবে? এখানে 7 আছে এখানেও 7 আছে, তো এর নিচে তুমি যদি 2 দিয়ে দিতা তাহলে লসাগু কত হয়ে যেত? 14 হয়ে যেত, কিন্তু তার মানে কিন্তু এর সঙ্গে এটা মিলাতে পারতাম না। তার মানে অবশ্যই এখানে 2 নিচে দেওয়া যাবে না, নিচে কত থাকবে 1 থাকবে, নিচে কিছু নেই মানে 1 আছে, তবেই এই যে নিচে 1 আছে 1 এবং 7 এর লসাগু কোথায়? 7 হয়, তার মানে কিন্তু তখন লসাগুটা মিলছে। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো যেখানে পাই হবে। আরেকভাবে বুঝতে পারছো কিভাবে? যে সাইনকে তুমি কজে রূপান্তর করবা না, সাইনকে সাইনে রাখবা, আর সাইনকে সাইনে রাখতে হলে অবশ্যই আমার রেফারেন্স থাকে কি পাই, এই জন্য এখানে কি দিলা পাই দিলা। এখন আছে এখানে পাই দিলা, ঠিক আছে কোনো সমস্যা নেই। তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 7 কে ভাগ করলে হবে 7, 7 ইন্টু পাই হচ্ছে 7 পাই। 7 পাইয়ের সঙ্গে যোগ করলে 8 পাই হয় নাকি বিয়োগ করলে হয়? অবশ্যই যোগ করা লাগবে। কত যোগ করা লাগবে? 5 যোগ করা লাগবে। তো আমাদের এখানে অবশ্যই আমার কি চিহ্ন হবে? যোগ চিহ্ন হবে। 7 দিয়ে 7 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে পাইকে গুণ করলে হবে 1 পাই। তাহলে 7 পাই প্লাস পাই হচ্ছে কত? 8 পাই/7। তাহলে কিন্তু আমার মিলে গেছে। তার মানে আমি 8 পাই/7 কে পাই প্লাস পাই/7 আকারে লিখতে পারি। তাহলে প্লাস এখানে আমার ছিল কি cos স্কয়ার পাই/7। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস এখানে আমরা লিখতে পারি কি সাইনের পরিবর্তন হবে না যেহেতু পাইকে রেফারেন্স হিসেবে ধরছি, তো sin স্কয়ার পাই/7 প্লাস cos স্কয়ার পাই/7। ওকে, তাহলে 1 প্লাস এখন তো এই দুটো থিটার মান ইকুয়াল, তার মানে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে 1 + 1 হবে কত? 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের উদ্দেশ্যে আমি আরেকবার ওভারভিউ করি। দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্বদা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর উপরে স্কয়ার থাকবে, এই জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই সম্পর্কগুলো তৈরি করার। ওকে, সাইন থাকলে কজ নিয়ে আসবো, সেক থাকলে টেন নিয়ে আসবো এবং কোসেক থাকলে কট নিয়ে আসবো, এবং সর্বদা তার থিটার মানটা ইকুয়াল হওয়া লাগবে, তবেই আমরা সূত্রে ফেলাতে পারবো। এই জন্য থিটার মানটা হবে, দেখবো যে সবচেয়ে ছোট কোণ কার আছে, যার কোণের মানটা সবচেয়ে ছোট হবে সেই মানটাতে আমরা রূপান্তর করার চেষ্টা করবো। যদি প্রথমবার না পারি দ্বিতীয়বার করবো, দ্বিতীয়বারে না পারি তৃতীয়বার করবো, কিন্তু আমরা পর্যায়ক্রমে ছোট 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 করে ভাঙার চেষ্টা করবো। অঙ্ক বড় হোক, লাইন বড় হোক, কিন্তু অঙ্ক তোমাদের মিলে যাবে। কিন্তু তোমার কেউ যদি অঙ্কটি মুখস্থ করার চেষ্টা করো যে একটি নির্দিষ্ট নিয়মে করতে হবে, বই যেভাবে আছে ওইভাবেই করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ভুলে যেতে পারো। এই জন্য তোমরা কি করবা? এই নিয়মটি ফলো করবা। এখনো তোমাদের অনেকেই যেহেতু অঙ্কগুলো অনেকের কাছে জটিল মনে হয়, জাস্ট যারা একটু ক্যালকুলেশনে দুর্বল তাদের কাছে জটিল মনে হবে, কিন্তু যারা একটু ক্যালকুলেশন ধরা পারো তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না। তো তোমরা যাদের কাছে এখন পর্যন্ত বিষয়টি স্পষ্ট হয়নি, আমি পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই ধরনের আরও কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের পাশে পাবো। তো আমার লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওতে একটু লাইক দিয়ে যাবে, এবং আমার ভিডিও সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন চালু রাখবে। আর ম্যাথমেটিক্স 1-এর সকল অধ্যায়ের সমস্যাগুলির সমাধান পেতে আমার প্লে লিস্টে চলে যেতে পারো। ততক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।